রংপুর শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে তাজহাট গ্রামে অবস্থিত তাজহাট জমিদার বাড়িটি। রত্ন ব্যবসায়ী মান্নান লাল ছিলেন তাজহাট জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। ব্যবসায়িক কারণে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে তিনি রংপুরের মাহিগঞ্জে এসে ব্যবসা শুরু করেন এবং একটি ভবন নির্মাণ করেন। 1897 সালে ভূমিকম্পে তার এই ভবনটি ধ্বংস হয়ে যায় এবং তিনি আহত হয়ে পরবর্তীতে মারা যান। বন্ধুরা, আজ আমি চলে এসেছি রংপুরে তাজহাট জমিদার বাড়ি। এই প্রাসাদটি নির্মাণ করেছেন মহারাজা কুমার লাল গোপাল রায়। দেখতে পাচ্ছেন সুবিশাল এই প্রাসাদটি। তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি দায়িত্ব গ্রহণের পর বিংশ শতাব্দীর মাঝামাঝি প্রায় 2000 রাজমিস্ত্রির সহায়তায় একটি জমিদার বাড়ি নির্মাণ করেন। সেই জমিদার বাড়িটি বর্তমানে তাজহাট জমিদার বাড়ি হিসেবে সুপরিচিত। বাড়িটি নির্মাণ করতে ব্যয় হয় প্রায় 1.5 কোটি টাকা। 1917 সালে ভবনটি সম্পূর্ণ হয়। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি সারি বাগান। প্রাসাদের দুই পাশে রয়েছে 2টি পুকুর। বাড়িটির চারদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের শোভা, ফুলের বাগান, উত্তর দক্ষিণে কামিনী, মেহগনি, কাঁঠাল ও আমের বাগান। ঢাকার আহসান মঞ্জিলের মতোই এই জমিদার বাড়িটি 3য় ও 4র্থ তলায় রয়েছে রাজা গোপালের ব্যবহারের নানা জিনিস। তাজা জমিদার বাড়িটি লাল ইট, শ্বেত পাথর ও চুনা পাথর দ্বারা নির্মিত বিধায় দেখতে অতি চমৎকার লাগে। 4 তলা বিশিষ্ট এই ভবনটির ভিতরে রয়েছে অসংখ্য কক্ষ, গোসলখানা, অতিথি শয়নশালা। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতন প্রস্থ ও 4 তলা উঁচু। এই গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্যর সাথে অনুপ্রাণিত বলে মনে করা হয়, যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ, দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলো একটি মসজিদের অবয়ব থেকে। তবে রাজবাড়ির সেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদ থেকে আলাদা। তা হলো এর সিঁড়িগুলো। বর্তমানে 31টি সিঁড়ি আছে এই দালানটিতে। প্রতিটি ইতালীয় ঘরায়ন মার্বেল পাথরের তৈরি। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত পুরোটা একই পাথরের তৈরি। রাজবাড়ির 5ম ভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুড়ঙ্গের সাথে যুক্ত বা সরাসরি ঘাঘট নদীর সাথে যুক্ত এমন একটি জনশ্রুতি যা শোনা যায়। তবে সিঁড়িটা এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেত সম্ভূত মার্বেল ও তার সবুজ ভাব নকশা কিছুটা মলিন হয়ে গেছে, তবে এর জৌলুস কিছুতেই কম হয়নি। কথিত আছে রানীর জন্য বিশেষ কারণেই এটি নির্মাণ করা হয়েছে। 2005 সালের আগে জমিদার বাড়িটি তাজহাট বাড়ি হিসেবে সবার কাছে সুপরিচিত ছিল। 1995 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার প্রত্নতাত্ত্বিক বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথ্য স্থাপন হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশ সরকার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অনুধাবন করে 2005 খ্রিস্টাব্দে রংপুরের জাদুঘরকে সরিয়ে এই প্রাসাদের 2য় তলায় নিয়ে আসেন। মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠতে রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ, যাতে রয়েছে
দশম এবং একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত ও আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ে কুরআন সহ মহাভারত ও রামায়ণ। পেছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দুদের দেবদেবী ও বিষ্ণুর প্রতিকৃতি। কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধ রয়েছে। জাদুঘরের 300টি মূল্যবান নিদর্শন রয়েছে। আপনি আপনাদের সিজনে ঘুরতে গেলে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম খেয়ে ফিরতে কিন্তু ভুলবেন না। প্রদর্শনীর সময় রংপুর জাদুঘর গ্রীষ্মকালীন এপ্রিল থেকে সেপ্টেম্বর হলো সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, মাঝ দুপুরে 1টা থেকে 1:30 পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি। শীতকালে অক্টোবর মার্চে সময়সূচি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, 1টা থেকে 1:30 পর্যন্ত বিরতি। রবিবার পূর্ণ দিবস, সোমবার অর্ধ দিবস, সরকারি সব ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। টিকিটের মূল্য, জাদুঘরের গেটের পাশে রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিটের মূল্য বর্তমানে 30 টাকা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটির সাইড থেকে কি সুন্দরভাবে এর প্রত্যেকটি জানালা দরজা ডিজাইন করা। এই ডিজাইনগুলি দেখলেই বোঝা যায় কতটা জৌলসময় ছিল এই রাজবাড়িটি। আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাব রাজবাড়ির পেছনের দিকে। বর্তমানে এটা ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম একটি স্থান। প্রায় সময়ই এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা, দূর দূরান্ত থেকে বিভিন্ন অফিস আদালতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে বনভোজনের উদ্দেশ্যে আসেন। এই হলো ভবনটির পেছন পাশের চিত্র। আজও তার জৌলস ছড়াচ্ছে এই ভবনটি। কালের বিবর্তনে কিছুটা মলিন হয়ে গেলেও এর সৌন্দর্য কিন্তু আজও প্রতীয়মান হচ্ছে। আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব সাইড থেকে সামনের দিকে। আসুন বন্ধুরা, এবার সামনের দিকের চিত্রটি আপনাদের সাথে তুলে ধরি। এই হলো পিছন থেকে ঘুরে এসে ডান দিক থেকে ঘুরে বাঁ দিকে এবং সামনের সুবিশাল এই প্রাসাদটি দেখলেই মন জুড়িয়ে যায়। সে সময়কার এই প্রাসাদটি দেখতে কি জৌলসময়ই ছিল না এই প্রাসাদটি। এক একটি সিঁড়ি, দেওয়াল, জানালা, দরজা সব কিছুতে আভিজাত্য বহন